হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 সাবজেক্ট ইভিএস সিপিএস 4 চ্যাপ্টার 2 পরিবেশ বিজ্ঞান শিক্ষার লক্ষ্য এর বিগত পর্বে আমরা 3টি পর্ব আলোচনা করে ফেলেছি। আজকে আমরা 4 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 4 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে পরিবেশ বিজ্ঞানের উপযোগিতামূলক লক্ষ্যের গুরুত্বগুলি হলো। এক হচ্ছে উপযোগিতামূলক লক্ষ্য সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক ধারণা করতে উপযোগিতামূলক লক্ষ্য সম্পর্কে শিক্ষার্থীরা সঠিক ধারণা করতে পারলে ভবিষ্যতে পরিবেশের উপর কোনো প্রতিকূল প্রভাব পড়বে না। 2. পরিবেশ সম্পর্কে তাদের মধ্যে মূল্যবোধ ও নৈতিক কর্তব্যবোধ গড়ে ওঠে, যা পরিবেশে রক্ষা করতে সাহায্য করে। পরিবেশের উপাদানগুলি সঠিকভাবে ব্যবহার করতে পারবে। পরিবেশের বা জীববৈচিত্র্যের ধ্বংসের কারণ জেনে তার সমাধান করবে বা সমাধানের চেষ্টা করতে পারবে। শিক্ষার্থী ভবিষ্যতে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আইন মেনে চলতে পারবে। পরিবেশের বিভিন্ন সম্পদ যেমন জল, খাদ্য, আশ্রয়স্থল, ভ্রমণ প্রভৃতি সঠিকভাবে উপযোগিতার ভিত্তিতে ব্যবহার করতে পারবে এবং তার সংরক্ষণ করতে পারবে। পৃথিবীকে ধারণযোগ্য ও বাসযোগ্য করে তুলতে ও রাখতে পারবে বা শিখবে। এই ছিল পরিবেশের উপযোগিতামূলক লক্ষ্য, যেগুলো জানলে শিক্ষার্থীরা পরিবেশে কিভাবে বসবাস করতে হয়, তাকে ক্ষতি না করে কিভাবে আগামী ভবিষ্যতের জন্য সংরক্ষিত করে রাখতে হয় সেটাই শিখবে। পরের প্রশ্ন হচ্ছে পরিবেশ বিজ্ঞানের বিষয়টি কিভাবে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয় সেই সম্পর্কে লেখো। তো এখানে বলা হচ্ছে 1975 খ্রিস্টাব্দে জাতীয় পাঠ্যক্রম কমিটি দ্য ন্যাশনাল কারিকুলাম কমিটি দশম শ্রেণী পর্যন্ত স্কুলের জন্য একক বিষয় হিসেবে পরিবেশ পাঠকে প্রাথমিক স্তরে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল। এই কমিটি প্রস্তাব করেছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থীরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশকে পর্যবেক্ষণ করবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীরা সমাজবিদ্যা, সাধারণ বিজ্ঞান পাঠ গ্রহণ করবে। পরিবেশ বিজ্ঞানে এখানে পার্ট 1 ও পার্ট 2 দুটি নামে বিভক্ত থাকবে। এই অনুসারে 1886 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষার পাঠ্যক্রমে 1875-এর এই বিষয়গুলি রাখা হয়েছিল। এর সঙ্গে যোগ হয়েছিল শিক্ষার্থীরা কিভাবে বিজ্ঞান ও সমাজবিজ্ঞান সম্পর্কে শিখবে এবং জানবে এবং সে সম্পর্কে গবেষণা চলবে। পরবর্তীতে জাতীয় পাঠ্যক্রম 2000 এতে বলা হয় প্রাথমিক স্তরের সমন্বিত শিখন হিসাবে পরিবেশ বিজ্ঞান পাঠ করানো হবে এবং এনসিএফ 2005 বা 2005 খ্রিস্টাব্দে পুনরায় উল্লেখ করা হয়েছে যে প্রাথমিক স্তরে পরিবেশ বিজ্ঞানের পাঠদানের ক্ষেত্রে সমন্বিত শিখন পদ্ধতি ব্যবহার করা হবে। এইভাবে 1975 থেকে 2005-এর মধ্যে পরিবেশ বিজ্ঞানকে প্রাথমিক স্তরের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এর পরের প্রশ্ন হচ্ছে এনসিএফ 2005 বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 অনুযায়ী পরিবেশ বিজ্ঞান পাঠদানের উদ্দেশ্যগুলি আলোচনা করো। তো এনসিএফ 2005 অনুযায়ী পরিবেশ বিজ্ঞান পাঠদানের উদ্দেশ্যগুলি হলো: 1. শিক্ষার্থীদের প্রাকৃতিক সমাজ এবং সাংস্কৃতিক সমাজের সঙ্গে সম্পর্ক স্থাপন করা বা সেই সম্পর্কে তাদের জানানো। 2. শিশুর পরিবেশের যে জীব ও জড় বস্তু রয়েছে তার সঙ্গে তাদের পরিচয় ঘটানো এবং সামাজিক সাংস্কৃতিক বিষয়ের সঙ্গে তার সম্পর্ক স্থাপন করা। 3. সামাজিক গঠন পরিবার সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা গঠন করানো। 4. শিক্ষার্থীদের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করানো, পরিবেশগত বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা। 6 হচ্ছে শিক্ষার্থীদের হাতে কলমে কাজ করানো এবং এর দ্বারা তাদের জ্ঞানমূলক ও মনঃসঞ্চালনমূলক দক্ষতা তৈরি করা। এই ছিল গুরুত্ব। এর প্রশ্ন হলো সমন্বিত শিখন বলতে কি বোঝো? সমন্বিত শিখন হলো এমন একটি শিক্ষণ পদ্ধতি যেখানে বিভিন্ন বিষয় বা জ্ঞানের ক্ষেত্রকে আলাদা আলাদা না রেখে একটি কেন্দ্রীয় ভাব বা বিষয়ের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত করে শেখানো হয়। এতে ভাষা, গণিত, পরিবেশ, শিল্পকলা, এমনকি অন্যান্য বিষয়গুলো, সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা ইত্যাদি বিষয় একসাথে মিলিয়ে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখানো হয়। সহজ ভাষায় বা এক কথায় সমন্বিত শিখন হলো এক বিষয়ের মধ্যে দিয়ে বহু বিষয় শেখা, অর্থাৎ আমরা একটি বিষয়কে পড়ানোর ক্ষেত্রে বা পড়াতে গিয়ে অন্য সমস্ত বিষয়কে সংযুক্ত করে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করব। প্রশ্ন: সমন্বিত শিখন প্রাথমিক শিক্ষার্থীদের কিভাবে সহায়তা করে? সমন্বিত শিখন প্রাথমিক শিক্ষার্থীদের শেখাকে সহজ করে,
স্বাভাবিক ও আনন্দময় করে তোলে। এই পদ্ধতিতে বিভিন্ন বিষয়কে একসঙ্গে যুক্ত করে শেখানো হয় বলে শিক্ষার্থীরা বাস্তব জীবনের সঙ্গে পাঠের সম্পর্ক বুঝতে পারে। এতে তাদের আগ্রহ ও মনোযোগ বৃদ্ধি পায় এবং একঘেয়েমি দূর হয়। পাশাপাশি ভাষা, চিন্তাশক্তি ও সৃজনশীলতার বিকাশ ঘটে, যা শিশুর সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করে। অর্থাৎ সমন্বিত শিক্ষণে আমরা একটি বিষয়ের সঙ্গে অন্য সমস্ত বিষয়কে যুক্ত করে শেখাই বলে এতে তাদের মনের মধ্যে একটি কৌতূহল বৃদ্ধি পায়, মনোযোগ ও আগ্রহ বৃদ্ধি পায়। পরে কি হবে, কিভাবে পরের প্রশ্নের উত্তর দেবে, এগুলো তারা ভাবে বা ভাবতে শেখে বা ভাবার চেষ্টা করে। এতে তাদের যেমন ভাষার কৌশল বাড়ে, শব্দভাণ্ডার বৃদ্ধি হয়, চিন্তাশক্তি ও সৃজনশীলতার বৃদ্ধি ঘটে এবং শিখন তার কাছে আনন্দদায়ক হয়ে ওঠে এবং তার অনেক সক্রিয়তার সুযোগও থাকে। পরের প্রশ্ন হচ্ছে, সমন্বিত শিখন ধারণা পরিবেশ বিজ্ঞানের বিষয়ে শিক্ষার্থীদের কিভাবে সহায়তা করে? সমন্বিত শিখন ধারণা পরিবেশ বিজ্ঞানের বিষয়ে শিক্ষার্থীদের ব্যক্তিত্ব সাধনে সহায়তা করে। প্রত্যেক বিষয় পূর্বের বিষয়ের সঙ্গে জ্ঞান নির্ণয়ের ক্ষেত্রে সম্পর্ক গঠন করে। এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলতে থাকে। এখানে বিষয় নির্বাচনের সময় একটি কেন্দ্রীয় বিষয় বা একক এবং কেন্দ্রীয় বিষয়কে কেন্দ্র করে একাধিক উপ একক থাকে। এই উপ একক মূল লক্ষ্য হলো কেন্দ্রীয় থিম সম্পর্কে বা বিষয়টি সম্পর্কে শিক্ষার্থীকে সঠিক ধারণা প্রদান করা, যাতে শিক্ষার্থীরা সেই বিষয়ে সঠিক ধারণা লাভ করতে পারে, তার জন্য সহায়তা করে। কেন্দ্রীয় থিমগুলির সঙ্গে এই উপ এককগুলির কিন্তু সম্পর্ক থাকে এবং এই থিমগুলি শিশুর দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে এবং এই থিম সমূহ শিক্ষার্থীকে পরিণত হতে যেমন সহায়তা করে, তেমনি বিভিন্ন কার্যকলাপ বা অ্যাক্টিভিটি শিখনে শিক্ষার্থীকে সহায়তা করে। অর্থাৎ কি, আমাদের যে পরিবেশ বিজ্ঞানের ক্লাস 3 থেকে 5 বইগুলো দেখবে, একটি করে একক আছে, সেই সাথে একটি এককের সঙ্গে অনেকগুলো উপ একক আছে। এই উপ এককগুলি কি হয়, ওই একটি একককে বিভিন্ন দিকে বিভক্ত করে শিক্ষার্থীদের সামনে বিভিন্ন ধরনের বা বিভিন্ন ধারার জ্ঞানকে তুলে ধরে। পরের প্রশ্ন হলো, পরিবেশ বিজ্ঞান পাঠের উদ্দেশ্য সমূহ আলোচনা করো। পরিবেশ বিজ্ঞান পাঠের প্রধান উদ্দেশ্যগুলি হলো: 1. সচেতনতা গড়ে তোলা। পরিবেশ বিজ্ঞানের মধ্যে দিয়ে শিক্ষার বা ব্যক্তির, সমাজ গোষ্ঠীর পরিবেশের প্রতি এবং পরিবেশের সমস্যা সম্পর্কে সচেতন করে তোলে। 2 হচ্ছে জ্ঞান আহরণ। পরিবেশ বিজ্ঞান শিক্ষা ব্যক্তি ও সমাজ গোষ্ঠীকে পরিবেশ এবং পরিবেশের সমস্যা বোঝার এবং সমস্যার সমাধানের জ্ঞান সরবরাহ করে, যা ব্যবহার করে ব্যক্তি ও সমাজ বা সামাজিক গোষ্ঠী পরিবেশগত সমস্যার সমাধান করতে পারে। 3 নম্বর হচ্ছে ধারণা গঠন। পরিবেশ শিক্ষার ব্যক্তি ও সমাজবদ্ধ গোষ্ঠীকে বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা গঠনে সহায়তা করে, অর্থাৎ সেই বিষয়টি সম্পর্কে জানতে, বুঝতে সাহায্য করে, যা পরিবেশের গুরুত্ব ও পরিবেশ সম্পর্কে বুঝতে সহায়তা করে, পরিবেশের উন্নতি করতে ও অবনতি প্রতিরোধ করতে পদক্ষেপ নিতে সহায়তা করে। পয়েন্ট হচ্ছে দক্ষতা গঠন। পরিবেশগত সমস্যা চিহ্নিতকরণ ও সমস্যার সমাধানের দক্ষতা সৃষ্টি করে পরিবেশ বিজ্ঞান পঠন পাঠন। অংশগ্রহণ। পরিবেশের সমস্যার সমাধানে কিভাবে অংশগ্রহণ করতে হয় তা পরিবেশ বিজ্ঞান শিক্ষার মধ্যে দিয়ে ব্যক্তি ও সমষ্টি শিখে থাকে। এবং মূল্যায়ন হচ্ছে পরিবেশ বিজ্ঞান শিক্ষার ব্যক্তি এবং সামাজিক গোষ্ঠীকে পরিবেশের মূল্যায়নে সহায়তা করে। এই মূল্যায়ন করা হয় শিক্ষার্থী কতটা পরিমাণে পরিবেশ সম্পর্কে জানে, বোঝে এবং তা প্রয়োগ করার ক্ষমতা রাখে সেটা জানার জন্য। পরের প্রশ্ন হচ্ছে, জাতীয় পাঠ্যক্রম 2005 বা NCF 2005 পরিবেশ পাঠ্যক্রমের পরিকল্পনাকে কটি স্তরে বিন্যাস করেছে ও কি কি? জাতীয় পাঠ্যক্রম 2005 বা NCF 2005 পরিবেশ পাঠ্যক্রমের পরিকল্পনাটিকে মূলত 5টি স্তরে বিন্যাস করেছে। এগুলি হলো: প্রাথমিক স্তর প্রথম ও দ্বিতীয় শ্রেণী, প্রাথমিক স্তর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী, উচ্চ প্রাথমিক স্তর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী, মাধ্যমিক স্তর নবম ও দশম শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক স্তর একাদশ ও দ্বাদশ শ্রেণী। পরের প্রশ্ন হচ্ছে, জাতীয় পাঠ্যক্রম 2005 বা NCF 2005 পরিবেশ পাঠ্যক্রমের সিলেবাসে কোন কোন বিষয়সমূহকে অন্তর্ভুক্ত করা হয়েছে? জাতীয় পাঠ্যক্রম 2005 বা NCF 2005 পরিবেশ বিজ্ঞানের যে পাঠ্যক্রম বা সিলেবাস পরিকল্পনা বা তৈরি করা হয়েছে তাতে আমাদের সমাজের সাধারণ বিষয়সমূহকে গ্রহণ করা হয়েছে।
বিষয় হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে সমাজবিদ্যা, সাধারণ বিজ্ঞান এবং পরিবেশ সংক্রান্ত বিষয়সমূহ। পরের প্রশ্ন হচ্ছে, আজকে আমার লাস্ট প্রশ্ন, প্রাথমিক স্তরে পরিবেশ বিদ্যাকে কিভাবে পড়ানোর ব্যবস্থা করা হয়েছে এবং তাতে কোন কোন বিষয়সমূহকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাথমিক স্তরে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পরিবেশ বিদ্যাকে আলাদাভাবে না পড়িয়ে সমন্বিত বিষয় হিসাবে আমার বইতে পাঠদান করা হয়ে থাকে, কিন্তু তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে 6টি সাধারণ বিষয়কে পরিবেশবিদ্যা বা আমাদের পরিবেশ পাঠ্য বইয়ে 6টি সাধারণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলি হলো পরিবার এবং বন্ধু, খাদ্য, আশ্রয়স্থল, জল, ভ্রমণ, আমাদের করণীয় কাজ। এর পরবর্তী দিনে আমরা এগুলির বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই এর আগের পর্বগুলো দেখে নিও।